আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। সবাইকে রমাদান মুবারক। হয়তো সবাই আজকের ক্লাসের টাইটেলটি দেখেই বুঝতে পারছো আজকের ক্লাসটি কিসের উপর হতে যাচ্ছে। আজকের ক্লাসটি হতে যাচ্ছে এসএসসি 2026 এর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রধান সমস্যা আর্থিক অবস্থা বিবরণ নিয়ে। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করবে। বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক, যেহেতু তোমাদের হাতে সময় খুবই কম এবং তোমাদের পরীক্ষাটি খুবই সন্নিকটে। আর্থিক আজকের চ্যাপ্টারটির নাম আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী চ্যাপ্টারটিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো বিষাদায় বিবরণী এবং একটি হলো আর্থিক বিবরণী। বিষাদায় বিবরণীকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো একধাপ বিষাদায় বিবরণী আর একটি হলো বহুধাপ বিষাদায় বিবরণী। একধাপ বিষাদায় বিবরণী প্রধানত হয়ে থাকে সেবাধর্মী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এবং বহুধাপ বিষাদায় বিবরণী তৈরি করা হয় থাকে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে প্রশ্নটি দেখে বুঝতে পারবো যে এটি একধাপ বিষাদায় বিবরণী নাকি বহুধাপ বিষাদায় বিবরণী। এটা চেনার একটি সহজ টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা চেনার জন্য তোমরা প্রশ্নের দিকে তোমাদেরকে সবচেয়ে সাহায্য করবে প্রশ্ন, আর এর জন্য তোমাদের সবাইকে প্রশ্নের দিকে খুব মনোযোগ দিতে হবে। চেনার উপায়। একধাপ বিষাদায় বিবরণীতে কোনো ক্রয় বিক্রয় থাকবে না, আর বহুধাপ বিষাদায় বিবরণী একধাপ বিষাদায় বিবরণীর বিপরীত, অর্থাৎ বহুধাপ বিষাদায় বিবরণী একধাপ বিষাদায় বিবরণীতে ক্রয় বিক্রয় থাকবে না, আর বহুধাপ বিষাদায় বিবরণীতে ক্রয় বিক্রয় থাকবে। এটাই সহজ উপায়ের মাধ্যমে একধাপ এবং বহুধাপ বিষাদায় বিবরণী চেনার উপায়। এখন একধাপ বিষাদায় বিবরণী একবারে সহজ। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা নেট লাভ বা নেট মুনাফা পেয়ে যাব একধাপ বিষাদায় বিবরণীতে, বা নেট মুনাফা। আবার বহুধাপ বিষাদায় বিবরণী কে 5 ভাগে ভাগ করা হয়, মানে 5টি ধাপে সম্পূর্ণ করতে হয় এবং পরীক্ষাতে সবচেয়ে বেশি বহুধাপ বিষাদায় বিবরণীটি এসে থাকে। আচ্ছা, দেখা যাক। প্রথম ধাপ হচ্ছে নেট বিক্রয়। এখন আমরা কিভাবে নেট বিক্রয় নির্ণয় করব? নেট বিক্রয় নির্ণয় করতে হলে বিক্রয় তোমাদের মিলে দেওয়া থাকবে। বিক্রয়ের সাথে নিচের সমন্বয়ে তারে বিক্রয় থাকলে যোগ হবে। এবং বিক্রয় ফেরত থাকলে বিয়োগ হবে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের আরেক নাম আন্তঃফেরত। আন্তঃফেরত বলতে বোঝায় যে তুমি একটি পণ্য বিক্রি করলে, সেটি যেহেতু তোমার প্রতিষ্ঠানে ফেরত দিল, আন্ত মানে ভিতরে, মানে তোমার প্রতিষ্ঠানের ভিতরে ফেরত এসেছে, সুতরাং এটা কি বিক্রয় ফেরত। এবং উপরের অমিল থেকে বিয়োগ হবে বিক্রয় ফেরত
বিক্রয় বাট্টা, বিক্রয় ব্যাট, বিক্রয় ব্যাটকে বিক্রয় বাট্টাকে আবার বলা হয় ব্যবসায়িক বাট্টা, বাট্টা বা কারবারি বাট্টা। এর মাধ্যমে আমাদের প্রথম ধাপ সম্পন্ন হবে। তার মানে আমরা কি পাবো? এই ধাপগুলো শেষ করলে আমরা পাবো নিট বিক্রয়। পরবর্তী ধাপ, ধাপ 2 হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য বলতে বোঝায় প্রতিষ্ঠানের প্রথমে শুরুতে, মানে একটি প্রতিষ্ঠানে যে পূর্ববর্তী বছরের যে পণ্যগুলো মজুত থাকে, মানে তুমি প্রতিষ্ঠানে পূর্ববর্তী বছরে যে পণ্যগুলো বিক্রি করতে পারো নি, তোমার প্রতিষ্ঠানে মজুত রয়েছে, সেই পণ্যগুলো পরের বছরের পণ্যের সাথে পণ্য হিসাবে প্রারম্ভিক পণ্য মানে শুরু পণ্য হিসাবে বিবেচনা করা হয়। পণ্য, তারপর থাকবে নিট ক্রয়। এখন প্রশ্ন আসতে পারে নিট ক্রয় কোথায় পাবো বা নিট ক্রয় কি? নিট ক্রয় নির্ণয় করার পদ্ধতি বলে দিচ্ছি। নিট ক্রয় নির্ণয় করার পদ্ধতি আর নিট বিক্রয় নির্ণয় করার পদ্ধতি একই। ক্রয় রেও মিলে দেওয়া থাকবে, সাথে সমন্বয় যদি দ্বারে ক্রয় থাকে তাহলে যোগ করব। এবং ক্রয় ফেরত থাকলে বা বহি ফেরত থাকলে বিয়োগ করব। ক্রয় ফেরত অথবা বহি ফেরত। বহি মানে বাহিরে, ফেরত মানে বহি ফেরত মানে হলো বাইরে ফেরত। কখন আমরা বাইরে ফেরত দিই? যখন একটি পণ্য কিনে কোনো কারণে, কোনো ত্রুটি বা নষ্ট হওয়ার কারণে এটা আমাদের পছন্দ না হয়, তখন আমরা কি এই পণ্যটা রিটার্ন করি। অর্থাৎ যখন পণ্য প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাবে তখন তাকে কি বলবে? বহি ফেরত, সেটি বিয়োগ হবে। এগুলো হলো সমন্বয়। আবার রেওয়া মিল থেকে বিয়োগ যাবে ক্রয় ফেরত বা বহি ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ব্যাট। তার মানে তোমরা যদি নিট বিক্রয় নির্ণয় করা শিখে যাও তাহলে নিট ক্রয় নির্ণয় করা তোমাদের জন্য কিছুই নয়। এখন নিট ক্রয়ের সাথে এর পরবর্তীতে বিক্রয় ছাড়া যে কোনো কারণে তোমার পণ্য
প্রতিষ্ঠানের পণ্য বাহিরে গেলে বিক্রয় ছাড়া অন্য যে কোনো কারণে পণ্য বাহিরে গেলে তা বিয়োগ হবে। অর্থাৎ তোমার পণ্যটি চুরি হয়ে গেলে অথবা তোমার পণ্যটি মালিক উত্তোলন করে নিলে কোনো কারণে, অথবা তোমার পণ্যটি কোনো কারণে নষ্ট হয়ে গেলে, আগুনে পুড়ে অথবা যে কোনো কারণেই নষ্ট হয়ে গেলে, এবং শেষ ধাপ হচ্ছে আনুষঙ্গিক খরচ, যেটিকে আমরা বিবাহী বরযাত্রীর সাথে তুলনা করতে পারি। আনুষঙ্গিক খরচগুলো হলো ধরো পরিবহন খরচ, তুমি একটি পণ্য ক্রয় করলে সেটি বহন করে নিয়ে আসতে হবে প্রতিষ্ঠানে। তারপর আমদানি শুল্ক, আমাদের দেশে প্রায় প্রতিটি পণ্য নদীপথে পরিবহন করা হয়, সুতরাং আমদানি শুল্ক দিতে হয়। জাহাজ ভাড়া, ডক চার্জ অর্থাৎ বন্দর ভাড়া। ডক চার্জ হলো বন্দর ভাড়া, মানে যে স্থানে তোমার পণ্যটি নদীর যে স্থানে বা সাগরের যে স্থানে নামানো হয় সেখানে রাখা হয় একটি নির্দিষ্ট সময়, সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ প্রদান করতে হয়। আমি তোমার চাইলে এগুলা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন আমরা যাচ্ছি পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ হলো পরিচালন। বিক্রিত পণ্যের ব্যয়। পরিচালন ব্যয় ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ আমরা যে দ্বিতীয় ধাপ শেষ করে এসেছি সেটা, এবং সুদ খরচ ও হঠাৎ কোনো ক্ষতি ছাড়া সকল ব্যয় আসবে। তৃতীয় ধাপে আমাদের লক্ষ্য করতে হবে যে নিচের সমন্বয়ে কোনো ধরনের অপচয়ের ওপর, মানে কোনো ধরনের সম্পদের ওপর অপচয় ধার্য করা হচ্ছে কিনা। অপচয় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অপচয় কি? অপচয় হলো স্থায়ী সম্পদ। ধরো আসবাবপত্র, ধরো একটি আসবাবপত্র বা একটি যন্ত্রপাতি তুমি ব্যবহার করছো। এখন ব্যবহারের ফলে আসবাবপত্র তুমি ব্যবহার করছো, আসবাবপত্রের মধ্যে বলা যায় যে একটি চেয়ার তুমি অনেক দিন ধরে ব্যবহার করছো, কিন্তু সেটি তুমি মনে করো 5,000 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছো, কিন্তু তুমি সেই চেয়ারটি 5 বছর বা 2 বছর পর সেই একই দামে 5,000 টাকা বিক্রি করতে পারবে না। অবশ্যই তার থেকে তোমাকে কম দামে বিক্রি করতে হবে, আর যে কম দামে বিক্রি করতে হবে এটি হলো অপচয়। এবং দেখতে হবে যে নিচে সমন্বয়ে কোনো ধরনের অনাদায়ী পাওনা আছে কি না, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থীরা অনাদায়ী পাওনা
সঠিকভাবে নির্ণয় করতে পারে না, সেখানে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। এখন আর আমরা স্থায়ী সম্পত্তির মধ্যে বলতে পারি যে আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পদ। ইজারা সম্পদ কি বলি তোমাদের? ইজারা সম্পদ হলো যে তুমি একটি জিনিস অনেক মূল্য দিয়ে কিনতে হয়। ধরো আমাদের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছিল, সেখানে অনেক বড় বড় মেশিনের প্রয়োজন হয়েছিল যা আমাদের বাংলাদেশে নেই, কিন্তু সেগুলো ক্রয় করতে হলে সরকারকে বড় পরিমাণে বাজেট প্রণয়ন করতে হতো, কিন্তু সরকার সেগুলো বিদেশ থেকে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে এবং সেটি দেশে কাজে লাগিয়ে অল্প খরচে কাজটি বাস্তবায়ন করতে পেরেছে। অর্থাৎ কোনো সম্পদ, মূল্যবান সম্পদ একটি জন্য ভাড়া নিয়ে আসাকে ইজারা সম্পদ বলে। ইজারা সম্পদের ওপর পরিচালনার ক্ষেত্রে 1 বছরের অবচয় ধার্য করা হয়। আর আরেকটি সম্পদ তোমরা খুব মনোযোগ সহকারে মনে রাখবে, সেটি হলো ভূমি। ভূমির ওপর কোনো ধরনের অবচয় ধার্য করা হয় না। ভূমি যেহেতু স্থায়ী সম্পদ, তারপরও ভূমির ওপর কোনো ধরনের অবচয় ধার্য করা হয় না। সেটি আমাদের বাস্তবিক জীবনের সাথে মিলিয়ে দিতে পারি। আমাদের হয়তো অনেক জমি আছে, সেই জমি যখন 5 বছর আগে যদি তোমার বাবা বা তোমার দাদা কিনেন 10,000 টাকা দিয়ে, এখন সেটির দাম হয়ে গেছে 1 লাখ টাকা। অর্থাৎ জমির মূল্য দিনে দিনে বাড়ে, জমির কোনো অবচয় নেই। একমাত্র স্থায়ী সম্পদের মধ্যে জমির কোনো অবচয় নেই। আচ্ছা, এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টিতে আসছি, যেটি বেশিরভাগ স্টুডেন্টের কাছে সবচেয়ে কঠিন মনে হয়। কুড়িন বা অনাদায়ী পাওনা নির্ণয়। পাওনা প্রথমে পুরাতন কুড়িন প্লাস নতুন কুড়িন প্লাস নতুন কুড়িন সঞ্চিতি মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম আমরা এগুলো কোথায় পাবো? পুরাতন কুড়িন থাকবে রেওয়া মিলে যে কুড়িন থাকবে সেটি হলো পুরাতন কুড়িন, এবং পুরাতন কুড়িন সঞ্চিতিও থাকবে রেওয়া মিলে। কিন্তু সেখানে পুরাতন কুড়িন সঞ্চিতি লেখা থাকবে না, সেটি তোমাদের চেনার জন্য আমি বলেছি। তোমার খাতায় লিখতে পারবে পুরাতন কুড়িন সঞ্চিতি, সেখানে লেখা থাকবে কুড়িন বা অনাদায়ী পাওনা, কুড়িন সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি, এবং সমন্বয়ে যেগুলো দেওয়া থাকবে কুড়িন বা কুড়িন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেগুলো হলো নতুন। এখন আমরা তো আগে জানতে হবে কুড়িন কি, কুড়িন সঞ্চিতি কি, বা অনাদায়ী পাওনা কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি কি। কুড়িন বা অনাদায়ী পাওনা
আমরা আর পাবো না। এখন কি পাবো না? এখানে আমরা ধরো কোনো দেনাদারের কাছে টাকা পাবো, এখন সেই টাকা আর আদায় আমরা আর আদায় করতে পারবো না। কোনো কারণে হয়তো সে দেউলিয়া হয়ে গেছে, অথবা যে কোনো একটি কারণে হয়তো আমরা বা সে মারা গেছে, এমন কোনো কারণে আমরা কি তার কাছ থেকে আর টাকা পাবো না। আর কোরের সঞ্চিতি হলো কোরের সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি পেতে পারি, অর্থাৎ আমরা সম্ভাবনায় রয়েছি। এটা নিশ্চিত পাবো না, আর এটি সম্ভাবনা। পেতে পারি অথবা নাও পেতে পারি, মানে এটা সম্ভাব্য না। এর মাধ্যমে আমাদের তৃতীয় ধাপটি সম্পূর্ণ হবে। তোমরা চাইলে এখনকার ধাপগুলো সহজ। চতুর্থ ধাপ হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য আয় কখনো প্রশ্নে থাকতে পারে, নাও থাকতে পারে। থাকলে আমরা করব 4 নম্বর ধাপ, না থাকলে 5ম ধাপে যাব। আচ্ছা, অন্যান্য আয়ে আমরা একটি আয় হলো বিক্রয়। বিক্রয় থেকে যে আয় হয়, বিক্রয় ছাড়া সব ধরনের আয় আসবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে এবং দেখতে হবে কোনো সম্পদের অপর পার্সেন্টেজ আছে কি না। অর্থাৎ যদি কোনো সম্পদের অপর পার্সেন্টেজ থাকে, যদি সম্পদের অপর পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে আমরা যে পার্সেন্টেজ থাকবে সেটি ধরব। অর্থাৎ 5% থাকলে 5%, 10% থাকলে 10% সেটি ধরে হিসাব করব। আর টাকাটা অবশ্যই ডেবিট দিকে থাকবে, কারণ সম্পদ ডেবিট দিকে বসে। যেমন একটি আসবাবপত্র যেমন বিনিয়োগ 10,000 টাকা, তার উপর পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 10%। এখন এটা আমরা কীভাবে নির্ণয় করব? বিনিয়োগ থেকে যে সুদ পাবো, বিনিয়োগের সুদ আমাদের আয়, কারণ সম্পদ থেকে যে টাকা পাবো, ধরো তোমার একটা টাকা তুমি একটি প্রতিষ্ঠানে ইনভেস্ট করে রেখেছো, সেখান থেকে তুমি নির্দিষ্ট মাসের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছ, সেটা অবশ্যই তোমার আয়। তাহলে 10,000 টাকার অপর আমরা 10% মারলে বের হবে 1,000 টাকা। তাহলে 10,000 টাকা আমাদের সম্পদ এবং 1,000 টাকা আমাদের আয়। এভাবে আমাদের 4 নম্বর ধাপ শেষ হবে। এখন আমরা শুরু করব 5ম ধাপ। এখানে যে কোনো ধরনের সুদ দেওয়া
হঠাৎ ক্ষতি অর্থাৎ তোমার পণ্য চুরি হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া এগুলো, বা কোনো তোমার অ্যাকাউন্ট থেকে বা তোমার কোনো ধরনের ক্যাশ টাকা চুরি হয়ে যাওয়া। 3 নম্বর ধাপ হলো কোনো দায়ের ওপর পার্সেন্টেজ। ঠিক একইভাবে বিনিয়োগের সুদ যেভাবে নির্ণয় করেছি সেভাবে নির্ণয় করব। ধরো ঋণের সুদ নির্ণয় করতে হবে। ঋণের সুদ আমাদের কিন্তু ঋণের সুদ বের করব। সুতরাং মিলে ঋণ দেওয়া আছে 5,000 টাকা। এখন আমার ঋণের ওপর 5% সুদ ধরার কথা, 5% সুদ ধরার কথা বলেছে। এখন আমরা 5% সুদ মারব। তাহলে হবে 250 টাকা। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বা মুখেও করতে পারো। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারলে আমি বললে পার্সেন্টেজ মুখে করতে পারবো। তোমরা যদি কেউ শিখতে আগ্রহী হও তাহলে আমি শিখিয়ে দিব, কারণ এটা তোমাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা আসবে, সেগুলোতে কাজে লাগবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকুক না, সামনের ক্লাসে তোমাদেরকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কীভাবে সহজে অঙ্ক সমাধান করতে হয় সেটি শিখিয়ে দেব। এবং সবাই যদি ক্লাসটি করে উপকৃত হও তাহলে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের কোনো এই অঙ্কগুলো নিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং উপকৃত হলেও কমেন্টে জানাবে। তাছাড়া তোমাদের এসএসসির যে কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে চাইলে বা কোনো ধরনের সহযোগিতা চাইলে আমাকে অবশ্যই জানাবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেগুলো তোমাদেরকে সাহায্য করার জন্য। বিশেষ সময়ে সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।